স্যামসাং এর মোস্ট পপুলার গ্যালাক্সি এ সিরিজের নতুন দুটো রিফ্রেশ চলে আসছে, যাদের মধ্যে আমি এই স্মার্টফোনটাকে নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিলাম। দিস ইজ দ্য অল নিউ স্যামসাং গ্যালাক্সি A55 5G। আসসালামু আলাইকুম, আমি আকিব রাজ আজকে উপস্থিত হয়ে গেলাম এই স্যামসাং গ্যালাক্সি A55 কে নিয়ে, স্পন্সরড বাই টেক এন্ড টক বিডি। তো গেল বছরে স্যামসাং গ্যালাক্সি A34 এ আমরা মিডিয়াটেক ব্যবহার হইতে দেখছি এবং এই ব্যাপারটা নিয়ে দেখলাম অনেকেই খুশি। এই একটাই মাত্র ব্র্যান্ড যেখানে আসলে দেখলাম মিডিয়াটেক ব্যবহার হইলে মানুষ মন খারাপ করে না, কিন্তু অন্য ব্র্যান্ডের দিকে যদি তাকাই দেখা যায় যে একটু স্ন্যাপড্রাগন বাদ দিয়ে মিডিয়াটেকের দিকে একটু পা বাড়াইলেই একেবারে ইউজারদের মধ্যে মাথা চুল ছিঁড়াছিঁড়ি অবস্থা হয়ে যায়। সো এক্সিনোস কি এতটাই খারাপ? ইতিহাস বলে যে এক্সিনোসের চাইতে জঘন্য প্রসেসর আর একটাও তৈরি হয়নি। এক্সিনোস ফোনগুলোর ইউজার ওপিনিয়ন তেমনটাই বলে। একটা সময় ছিল যখন মিডিয়াটেকের প্রসেসরগুলো দেখলেও মানুষ নাক সিটকাইতো এবং ব্যাপারটা একেবারেই স্বাভাবিক ছিল, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে মিডিয়াটেক কিন্তু বেশ ভালো রকমের ঘুরে দাঁড়াইছে। সেটা কিভাবে হইলো? এটা হয়েছে বিকজ তারা তাদের প্রসেসরগুলোতে ভালো চেঞ্জগুলো নিয়ে আসছে। তো এই নতুন গ্যালাক্সি A55 এও কিন্তু একটা নতুন এক্সিনোস প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এখানেও কিন্তু বেশ কিছু চেঞ্জ আসছে। তো এক্সিনোস কি এবার ঘুরে দাঁড়াতে পারবে? লেটস ফাইন্ড আউট। তো এই ফোনটিতে রয়েছে এক্সিনোস 1480 বা 1480, যাতে রয়েছে 4টি কোর্টেক্স A78 at 2.75 GHz, 4টি কোর্টেক্স A55 at 2.0 GHz, এবং এই পুরো অ্যাসোসিটা তৈরি হয়েছে স্যামসাং এর নিজস্ব 4 ন্যানোমিটার ইউভি ফেব্রিকেশনে। তো এখানে আমরা যে ব্যাপারটা নতুন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিপিইউ, যেটা হচ্ছে স্যামসাং এর নিজস্ব তৈরি স্যামসাং এক্লিপস 530 জিপিইউ, এবং এটা তৈরি হয়েছে AMD RDNA2 গ্রাফিক্স আর্কিটেকচারে। এটা কোন AMD? এই যে এটা হচ্ছে এই AMD। যারা পিসি এনথুজিয়াস্ট তারা অলরেডি চিনে ফেলেছেন, আর যারা আসলে পিসি ব্যাপারে কোনো আইডিয়া রাখেন না, জাস্ট স্মার্টফোন সম্পর্কেই জানেন, তাদেরকে বলে রাখি AMD কিন্তু বেশ রেপুটেড একটা ব্র্যান্ড। বর্তমানে তারা ভালো প্রসেসর তৈরি করতেছে, ভালো জিপিইউ তৈরি করতেছে, এবং এইরকম একটা বড় একটা কোম্পানি সরাসরি স্যামসাংকে হেল্প করছে একটা জিপিইউ তৈরি করার জন্য। এবার জাস্ট মনে করেন যে এনভিডিয়া যদি মিডিয়াটেকের কিছু জিপিইউ তৈরি করে সাপ্লাই করে, তাইলে মনে করেন যে একটা ফাড়াফাড়ি খেলা শুরু হয়ে যাবে। তো এই এক্লিপস জিপিইউটা কিন্তু এই এক্সিনোসের যেই টপ এন্ড ভেরিয়েন্টগুলো রয়েছে, যেগুলো স্যামসাং গ্যালাক্সি এস সিরিজগুলোতে ব্যবহৃত হচ্ছে, সেখানে ইউজ করা হয়েছে। তো সেই জিপিইউগুলোকে আসলে একটু কাট ডাউন করে একটু মিড রেঞ্জে প্রথমবারের মতো এই জিপিইউটাকে নিয়ে আসা হয়েছে, এবং এই কারণে অনেকে আশা রেখেছিল যে এই জিপিইউতে কি রে ট্রেসিং সাপোর্ট দিবে কিনা, বা দিলেও কিন্তু ব্যাপারটা কিন্তু জোস হইতো যে মিড রেঞ্জে প্রথমবারের মতো কোনো জিপিইউ যেটা রে ট্রেসিং সাপোর্ট করতেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে রে ট্রেসিং দূরে থাকে, এই জিপিইউ তো নিজেরই সামলাতে খুব কষ্ট করতেছে। তো চলুন জেনে নেই এই Exynos 1480 ওভারঅল পারফরমেন্স টেস্টিং রেজাল্ট এবং আমার মতামত। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টুটু স্কোরটা। বাম পাশেরটা হচ্ছে নর্মাল অবস্থায় করা এবং ডান পাশেরটা হচ্ছে এক্সটার্নাল কুলিং এটাতে লাগিয়ে তারপর টেস্ট করা। তো দেখতে পাচ্ছেন স্কোরটা 7,19,000 থেকে 7,26,000 মধ্যে আছে। ডিফারেন্সটা খুব একটা বেশি না। এরপর গিগবেঞ্চে গেলে এখানে দুইটা রেজাল্ট দেখতে পাচ্ছেন, বাম পাশেরটা নর্মাল, ডান পাশেরটা কুলিং অ্যাড করে, এবং এদের স্কোরের মধ্যে আসলে তেমন কোনো তফাৎ নাই। এরপর আমরা আসবো 3D মার্ক ওয়াইল্ড লাইফ স্ট্রেস টেস্টে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সবথেকে বড় যে পার্থক্যটা আসছে সেটা হচ্ছে স্টেবিলিটিতে, যা 84.9% থেকে একেবারে 99.3% উন্নীত হয়েছে। কিন্তু আপনারা যদি বেস্ট লুপ স্কোরটা খেয়াল করেন দেখতে পারবেন যে এরা সেমই আছে। অর্থাৎ কুলিং অ্যাড করার মাধ্যমে এটা সর্বোচ্চ পারফরমেন্সটা আসলে ইমপ্রুভ হচ্ছে না, কিন্তু হিটিং এর কারণে এটা গ্র্যাজুয়ালি যে পারফরমেন্সটা ড্রপ করতো সেটা কুলিং এর মাধ্যমে ঠিক করা হচ্ছে বা ঠিক করা যাচ্ছে আর কি। এবার যদি আমরা টেম্পারেচারটা দেখি, দেখবো যে ফোনের যেখানে প্রসেসর থাকে প্লাস ফোনের ফ্রন্ট সাইডে যে ডিসপ্লে সাইড, এখানে সর্বোচ্চ 40ই পাচ্ছে। কিন্তু নজর কেড়েছে আমার ফোনের বটম সাইডে, যেখানে 37.2 ডিগ্রি সেলসিয়াস পেয়েছি, যেটা ইউজুয়ালি অন্যান্য ডিভাইসে এখানে আরেকটু কম পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ফোনের যে গ্লাস ব্যাক প্লাস অ্যালুমিনিয়াম ফ্রেম, এগুলো খুব ভালো তাপ পরিবাহী, এবং ফোনটা যখন গরম হইতে শুরু করে তখন গরমটা ফোনের চারদিকে খুব ভালোভাবে ছড়ায় যায়। এর ফলে একটা বিষয় ভালো যে ফোনটা মোটামুটি দ্রুত কুল হইতে পারে, কিন্তু বিরক্তিকর বিষয়টা ছিল যে ফোনটা আপনার গেমস খেলতে গেলে হাতে খুব ভালো হিট ফিল করবেন, যেটা খুব বেশি একটা প্লিজিং এক্সপিরিয়েন্স ছিল না। এবার আমরা এই প্রাইস সেগমেন্টের পপুলার কিছু অ্যাসোসির সাথে এইটাকে কম্পেয়ার করবো। যেমন প্রথমেই স্ন্যাপড্রাগন 7S Gen 2 তে আমরা অ্যান্টুটু স্কোরটা দেখতে পাচ্ছি যে 7,19,000 সাথে 5,99,000 বা 6 লক্ষ ধরতে পারেন, এখানে বেশ ভালো একটা ডিফারেন্স আছে। সো স্ন্যাপড্রাগন 7S Gen 2 এর থেকে এক্সিনোসটা বেটার পারফর্ম করতেছে অ্যান্টুটুতে। কিন্তু এরপর যখন ডাইমেনসিটি 7200 আল্ট্রার সাথে কম্পেয়ার করবো দেখবো যে এরা বেশ ক্লোজ হয়ে গেছে স্কোরের দিক থেকে। কিন্তু নিচের টেম্পারেচার গ্রাফটা খেয়াল করলে দেখবেন যে স্যামসাংটা কিন্তু বেশি গরম হইতাছে। এরপর লাস্ট যে কম্পেয়ারটা সেটা হচ্ছে ডাইমেনসিটি 8020, যেটা মোটরোলা H40 তে আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবার একটু স্যামসাংটা পিছিয়ে গেছে।
অ্যান্ড ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এখানে যে প্রসেসরগুলো কম্পেয়ার করে দেখাচ্ছি এদের প্রত্যেকেই 35 থেকে 45-এর মধ্যে ঘোরাফেরা করতেছে মার্কেটে। এরপর আমরা কম্পেয়ার দেখবো গিগবেঞ্চে, যেখানে স্ন্যাপড্রাগন 7s Gen 2 অ্যাজ ইউজুয়াল পিছিয়ে পড়েছে, বাট নট বাই বিগ মার্জিন। আমার কাছে বেশি আশ্চর্যের লাগছে যে এই ডায়মেনসিটি 7200 আল্ট্রাতে বেশ ভালো রকমের একটা ডিফারেন্স আছে কম্পেয়ার টু স্ন্যাপড্রাগন 7s Gen 2, কিন্তু এরপর পরই ডায়মেনসিটি 8020 থেকে এইটার পারফরমেন্সটা কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে। এরপর 3D Mark ওয়াইল্ড টাইপের স্ন্যাপড্রাগন 7s Gen 2 এর থেকে Exynos 1480 বেশ ভালোই পারফর্ম করছে, কিন্তু এবার আমরা ইন্টারেস্টিং টার্ন আউটটা দেখবো, সেটা হচ্ছে যে ডায়মেনসিটি 7200 আল্ট্রাতে প্রথমত ওভারঅল স্কোর Exynos পিছিয়ে আছে, দ্বিতীয়ত স্টেবিলিটি এটাও পিছিয়ে আছে। এটা কিন্তু কুলিং ছাড়া, মানে একদম নর্মাল স্টেটে ফোন যেটা আউটপুট দিচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি স্যামসাং স্টেবিলিটি ভালো ধরে রাখতে পারতেছে না, যেখানে ওরা 99%। এই সেম ঘটনা কিন্তু ডায়মেনসিটি 8020 দেখা যাবে। সো বুঝতে পারতেছেন টেম্পারেচারটা এখানে ভালো একটা রোল প্লে করতেছে স্যামসাং এর ক্ষেত্রে। আর এই কম্পারিজনের যেই অ্যাসোসিগুলোর কথা আমরা বলছি এরা প্রত্যেকে কিন্তু TSMC দ্বারা তৈরি করা, জাস্ট স্যামসাং এর এটা স্যামসাং এর নোটে তৈরি করা হয়েছে। সো টেম্পারেচারের বিষয়টা ডিসঅ্যাপয়েন্টিং লাগলেও ডিসঅ্যাপয়েন্টিং লাগবে না এটার ইন্টারনাল র্যাম রোমের স্পিড, যেটা খুবই ভালো, প্রায় ফ্ল্যাগশিপ লেভেলের বলতে পারেন। এবার চলে আসে গেমিংয়ে। প্রথমে আমরা কথা বলবো পাবজিকে নিয়ে, যেখানে আমি এই ফোনটাতে স্মুথ গ্রাফিক্সে কেবলমাত্র এক্সট্রিম বা 60 FPS এ খেলার অপশনটা খুঁজে পেয়েছি। তো এই গ্রাফিক্স সেটিংস এটাতে পাবজি খুবই স্মুথ চলে, নো ডাউট, খুবই সুন্দর পারফরমেন্স আউটপুট দেয়, বাট শুরুর দিকে। আমার এই কথার মানে হচ্ছে যে পাবজিটা যখন আপনারা মোটামুটি 25 থেকে 30 মিনিট খেলা শুরু করবেন, তখন দেখবেন যে একদম ইন্টেন্স মোমেন্টে গিয়ে সামটাইমস স্টার্টারিং মারে, বাট মোস্টলি এই গেমটা খুব স্মুথ চলে। বাট আমার কাছে খুব ভালো লাগছে এই গেমের জাইরোস্কোপটা, যেটা নেয়ার পারফেক্ট আমার মতে। আপনারা এটাতে জাইরোস্কোপ দিয়ে খেলে খুবই মজা পাবেন। জাস্ট লং গেমিং সেশনে এটার পারফরমেন্সটা একটু ড্রপ করবে, এটুকু এক্সপেকটেশন আপনাকে মাথায় নিয়েই গেমসটা খেলতে হবে এই ফোনে। এরপর যদি ওয়ার থান্ডারে যাই, প্রথমেই আমি যেটা করেছি যে গ্রাফিক্স সব একেবারে ম্যাক্সড আউট করে দিয়েছি। এই অবস্থায় এফপিএসটা কিছুটা 60 নিচেই আছে, তবে যদি এনভায়রনমেন্ট একটু ক্লিন হয়, ক্লিয়ার হয়, মানে যেখানে গ্রাফিক্সের প্রেশারটা একটু কম পড়ে সেখানে 60 উপরে চলে যায়। বাট এটা আলটিমেটলি খুব একটা প্লিজিং এক্সপিরিয়েন্স না, দ্যাটস ওয়াই এটার গ্রাফিক্স সেটিংসটাকে আমি এক্সট্রিম থেকে হাই এনেছি। রেন্ডার রেজলিউশনটা আগের মতোই আছে। তো এইবার যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি 60 এফপিএস এর উপরে পারফরমেন্স পাওয়া যাচ্ছে, একটু ইন্টেন্স মোমেন্টও 60 এফপিএস এর উপরেই বা 60 এফপিএস এর কাছাকাছি থাকতেছে পারফরমেন্সটা। এক্ষেত্রে সে গেমসটা কিছুটা প্লেয়েবল লাগতেছে। তো এখান থেকে যেটা আমি বুঝতে পারি যে এই ধরনের খুবই হেভি গেমসগুলো আপনারা এই ফোনটাতে ম্যাক্স গ্রাফিক্সে খেলতে পারবেন, বাট খুব একটা প্লিজিং এক্সপিরিয়েন্স হবে না। সো গ্রাফিক্সটাকে যদি আপনারা 1-2 স্টেপ একটু অ্যাডজাস্ট করে নেন, তাহলে দেখা গেছে যে মন মতো একটা গ্রাফিক্স পারফরমেন্স আউটপুট পাবেন। সেই সাথে বলতে চাই এই ফোনের মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সটা কিন্তু ইমপ্রুভ হয়েছে আগের থেকে। একসাথে হেভি গেমস দুইটা আমি রান করতে পারতেছিলাম, আর অ্যাপসের ক্ষেত্রে বেশ অনেকগুলো অ্যাপসই মাল্টিটাস্কিং করা যায়। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। তো এই এক্সিনোসের ওভারঅল পারফরমেন্স আউটপুট আমার কাছে খুব একটা সুবিধা ঠেকতেছে না, তবে এটা এখনই বোঝা যাবে না। আগামী 5 থেকে 6 মাস পর এটা যারা ইউজ করবে, ইউজাররা আসলে একটা ভালো ফিডব্যাক দিতে পারবে যে এটা প্রসেসরটা আসলে কতটুকু সার্ভাইভ করতে পারতেছে বা কতটুকু আসলে তাকে মনোরঞ্জন করতে পারতেছে। তবে যদি পার্টিকুলারলি আমাকেই জিজ্ঞেস করেন যে ভাই কি অবস্থা, আমি বলবো আই এম আউট অফ দিস এক্সিনোস। বাজারে এই মুহূর্তে স্ন্যাপড্রাগন, ডায়মেনসিটি এরা যথেষ্ট ভালো করতেছে। তো এই স্যামসাং প্রডিউসড এসওসি গুলো দেখলে বা ব্যবহার করলে বারবার মাথায় একটা ব্যাপারই আসে, সেটা হচ্ছে যে এই টিএসএমসির মধ্যে কি জাদু আছে ভাই। আমি আসলে পুরোপুরি হতাশ এটার Eclipse 530 জিপিইউ কে নিয়ে। হিটিং এর সাথে সাথে পারফরমেন্সের একটু স্লো ডাউন তো আছেই, সেই সাথে ভাবছিলাম যে হয়তোবা কিছু চমক দেখাবে, বাট তেমনটা তো ঘটেই নাই। প্লাস উল্টা আরো কম্পিটিশনে তুলনামূলক কম পারফরমেন্স আউটপুট দিচ্ছে এই জিপিইউটা। তো গ্যালাক্সি A34 এর মতো যদি এবারের A35, A55 এগুলোতেও ডায়মেনসিটি প্রসেসর নিয়ে আসতো, তাইলে হয়তো ধরা যেত যে খেলাটা জমে উঠতো। আফসোসের বিষয় হচ্ছে যে খেলা আরো জমে নাই এই ফোনের ডিজাইনে। ফোনের লুকসটা আপনি যেমনই বলেন না কেন, প্র্যাকটিক্যালি এটার ডিজাইনটা ওয়ান অফ দি ওয়ার্স্ট আই হ্যাভ এভার ইউজড। ফোনটার চারদিকেই শার্প এজ, যেই ব্যাপারটা আমার এই ফোনটাকে এক হাতে ব্যবহার করা এবং গেমিং এর সময় দুই হাতে ফোনটাকে হোল্ড করে খেলতে গিয়ে খুবই পেইনফুল লেগেছে। এই শার্প এজগুলো আঙ্গুলে খুব ভালো রকমের প্রেসার দেয়। তাছাড়া ফোনটা খুবই অকওয়ার্ডলি থিক, আর ওজন মাশাল্লাহ ভালোই, 213 গ্রাম। সো লিটারালি ফোনটাকে হাতে একটা বাটখারেই মনে হয় আমার। তবে এখানে যে ব্রাশড অ্যালুমিনিয়াম ফ্রেমটা ইউজ করা হয়েছে, এটা কিন্তু দেখতে কিন্তু সেই। আবার পেছনে কিন্তু গ্লাস ব্যাক ইউজ করা হয়েছে, এখানে নাকি কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, এবং এই কালারটাও আসলে স্যামসাং এর বেশ আইকনিক একটা কালার, দেখতে খুব ভালো লাগে। বাট ইট ডাজন্ট ম্যাটার, বিকজ ফোনটা হাতে গ্রিপ করা, বহন করা, ইউজ করা সবকিছুই খুব বিরক্তিকর। মানে যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই ফোনটা না কেনার একটা কারণ বলেন, সেটা হচ্ছে এটার ডিজাইন। তো ফোনটার রাইট সাইডে যে বাটনগুলো এখানে বসানো আছে, এখানে ফ্রেমের ডিজাইনে কিন্তু হালকা একটু চেঞ্জ আছে, দেখতেই পাচ্ছেন। আর এই বাটনগুলো আমার কাছে খুব ভালো লাগছে, বেশ ট্যাকটাইল একটা ফিডব্যাক দেয়।
তবে এদের পজিশনটা একটু উপরের দিকে। ফোনের উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে, সাথে সিম ট্রে স্লট যেটা হাইব্রিড ডুয়াল সিম স্লট। নিচের দিকে আছে মেইন স্পিকার, মাইক্রোফোন, টাইপ সি, আরও একটা ফোটা, দুইটাই মাইক্রোফোন কিনা শিওর না। যাই হোক, ফোনটাতে কিন্তু আপনারা IP67 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রোটেকশন পাচ্ছেন। ডিসপ্লের দিকে তাকালে আমরা দেখতে পাবো ফোনটার সামনে মোটা মোটা বেজেল আছে, যা আজকাল বাজেট ফোনও দেখা যায় না। আর মোটা হইলেও অ্যাটলিস্ট যদি সিমেট্রিক্যাল ডিজাইন হইতো তাহলে কিন্তু ব্যাপারটা একটা ভালো লাগতো দেখতে, কিন্তু এটা দেখে আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না। আর ডিসপ্লে ইটসেলফে কোনো চেঞ্জ আসে নাই কম্পেয়ার টু গ্যালাক্সি A54। এক্স্যাক্টলি সেম সুপার অ্যামোলেড 120 হার্টজের ডিসপ্লেটা দেওয়া হয়েছে, যার ম্যাক্স ব্রাইটনেস 1000 নিটস। সাইজটা জাস্ট 6.4 থেকে 6.6 ইঞ্চি হয়েছে। আর উপরে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন। তবে এই ডিসপ্লে সব থেকে ওয়ার্স্ট ব্যাপারটাই হচ্ছে যে এটার কালার রিপ্রোডাকশন, যা মাত্র 16 মিলিয়ন, অর্থাৎ এই প্যানেলটা হচ্ছে 8 বিট প্যানেল। রেজলিউশন হচ্ছে ফুল এইচডি প্লাস, অর্থাৎ মাত্র 388 পিপিআই। আর তাছাড়া এই ডিসপ্লেতে বাজেট ডিসপ্লেগুলোর মতোই টিন্ট ইস্যুটা আছে, অর্থাৎ গ্রিন এবং পিঙ্ক কালারের টিন্ট দেখতে পাওয়া যায়। আর স্যাডলি এতে কোনো প্রকার PWM ডিমিং টেকনোলজি দেওয়া নাই, সো লো ব্রাইটনেস আমার চোখে একটু পেইন লেগেছে। তাছাড়া খেলা কিন্তু আরও জমে নাই এই ক্যামেরা ডিপার্টমেন্টে, বিকজ স্যামসাং গ্যালাক্সি A54 এর এক্স্যাক্ট সেম ক্যামেরা সেটআপটা এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা গ্যালাক্সি A54 সম্পর্কে জানেন বা এই মুহূর্তে ব্যবহার করতেছেন, তাদের জন্য মেবি এই ক্যামেরা সম্পর্কে নতুন করে জানার কিছু নাই। বাট আমি যেহেতু A54 রিভিউ করি নাই, চলুন দেখে নিই এটার পিকচারের কি অবস্থা। এটার পেছনে আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেল f1.8 OIS প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল f2.2 123 ডিগ্রির আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো। সামনে আছে 32 মেগাপিক্সেল f2.2 সেলফি ক্যামেরা, এবং এই ক্যামেরার বিশেষত্ব হচ্ছে যে এখানে আপনারা 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলে আসি ডেলাইট স্যাম্পলে। তো এখানে যেটা আমার খুব নজর কেড়েছে তা হচ্ছে প্রাইমারি ক্যামেরার হাই ডাইনামিক রেঞ্জ ডিটেলস, যা খুবই ভালো, এবং ডেলাইটে কালার প্রোডাকশনটা কিন্তু বেশ অ্যাকুরেট এবং ন্যাচারাল লেগেছে। সেই সাথে এটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলটাও ডেলাইটে আমার মতে খুবই ভালো পারফর্ম করেছে, অলমোস্ট 99% প্রাইমারি ক্যামেরার মতো কালার প্রোডাকশন এবং হাই ডাইনামিক রেঞ্জ দেওয়া ট্রাই করেছে। ওভারঅল ছবি তুলে মজা পেয়েছি, তবে এটা শাটার স্পিডটা নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড যে ডেলাইটেও এটা শাটার স্পিডটা একটু স্লো, আর লো লাইটে গিয়ে আরো ভালো স্লো হয়ে যায়, যেটা আমার হিসেবে হওয়ার কথা না। বাট শাটার স্পিডটা নিয়ে আপনারা এই ফোনটা নিয়ে কিছুটা ভুগবেন। তবে এই ক্যামেরার মাথা পুরোপুরি নষ্ট হতে শুরু করে যখন ডেলাইট ফল করতে শুরু করে। এই ক্যামেরা লাল আর সবুজ এই দুইটা কালারের সাথে সামথিং ইজ রং। প্রথমত এই ক্যামেরার সবুজ কালারটাকে একটু বেশি ওয়ার্ম করে ফেলে, যার ফলে মানে পুরাই ডিফারেন্ট হয়ে যায় সবুজ কালারটা, যেটা দেখলে মানে আপনারা হয়তো পিকচার স্যাম্পল দেখে বুঝতেছেন না, কিন্তু রিয়েল লাইফে যখন ছবি তুলবেন আপনি পুরোপুরি বিরক্ত হয়ে যাবেন। যেমন এই আঙ্গুরের ছবিটা জাস্ট অল্প একটু ডিস্টেন্স উঠানামা করে আমি দুটো ছবি তুলছি, তাতে কি পরিমাণ কালার শিফট হয়েছে আপনি জাস্ট দেখেন। এরপর যদি লালের কথায় আসি, যে লাল টমেটোগুলা এইগুলা মানে এত বেশি পপ করছে, মানে এটা কি করে সবুজ পাইলে ওয়ার্ম করে দেয় আর লাল পাইলে অনেক বেশি স্যাচুরেটেড বা অনেক বেশি বুস্ট করে দেয়। লালের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা ভালো লাগবে, কিন্তু সবুজ কালারের বিষয়টা আমার একদমই পছন্দ হয় নাই। তো এবার চলে আসি লো লাইট স্যাম্পলগুলোতে, যেখানে প্রাইমারি ক্যামেরাতে আমরা নর্মাল ক্লিকে দেখতে পাবো যে ডিটেলস এবং কালারের কিন্তু ভালো রকমের একটা চেঞ্জ এসেছে, যেটা আবার নাইট মোড দিয়ে তুললে ডিটেলসটা ঠিক হয়, অর্থাৎ গ্রেন এবং নয়েজটা একটু ইমপ্রুভ হয়, কিন্তু কালারটা আগের মতোই থাকে কিছুটা। কিন্তু অবস্থা বেশি বেগতিক হয়ে যায় আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার জন্য, যে এক্ষেত্রে আসলে আপনার নাইট মোড ছাড়া কোনো গতি নাই। কিন্তু এটা নাইট মোডের এক্সপিরিয়েন্স নিয়ে আমি আসলে খুব একটা স্যাটিসফাইড না। যেমন এই ওয়াটার ট্যাঙ্কে নাইট মোড দিয়ে যে ছবিটা তুলেছি, এই পেছনের কি জানি দেখা যাইতেছে লাইক কোন একটা পোর্টালের মতো, যার অস্তিত্ব বাস্তবে ছিল না, কিন্তু কেন এমন হলো আমি ঠিক বুঝলাম না। আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে যে যদি লাইটিংটা একটু ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক নাইট মোড ট্রিগার হবে ঠিকই, কিন্তু আপনারা দেখবেন যে নাইট মোডে ছবি চাইতে নর্মাল ছবিটাই বেশি সুন্দর লাগতেছে, স্পেশালি কালারের দিক থেকে, যেহেতু ডিটেলসটা কিন্তু আবার নাইট মোডের মতো সুন্দর থাকবে না। আর এটা নাইট মোডটা গুগল পিক্সেলের মতো প্রায় রাতকে দিন করে ফেলার মতো অবস্থা, সেই ক্ষেত্রে দেখা গেছে যে বেশি ডার্ক এরিয়ার ছবিগুলোকে ভালো লাগবে না আপনার খুব একটা, বিশেষ করে কালার রিপ্রোডাকশনের জন্য। আর এই ছবিটা হচ্ছে একদম ম্যাক্সিমাম জুম করে আমি দেন নর্মাল আর নাইট মোডে তুলেছি। তো এই ছবিটা দেখলে আপনারা মোটামুটি আন্দাজ করতে পারবেন যে ক্যামেরাতে কি পরিমাণ নয়েজ গ্রেন আসে আর সেটা নাইট মোডে কতটুকু ঠিক হয়। তবে যে সবসময় ডিসঅ্যাপয়েন্টিং হবেন ব্যাপারটা সেরকম না, সামটাইমস ব্যাটেবলে মিলে গেলে আপনারা নাইট মোডে এটাতে সুন্দর রেজাল্ট পাবেন। তো কালার রিপ্রোডাকশনে যে ব্যাপারটা বলতেছিলাম যে লো লাইটে কিন্তু ভালো রকমের একটা ফল করে, যেটা মোটরসাইকেলের ছবিটি একটু আগেই দেখাইলাম। এরপর দেখেন এই ছবিটা, এটাতে জাস্ট বিল্ডিং একটা লাল লাইট পড়েছিল, কিন্তু এইটা লাল পায় এটা এমন ভাবে বুস্ট করছে থাক ভাই আর কিছু না বলি। তো নর্মাল যে লো লাইট পিকচারগুলো, এইখানে যদি আপনারা মোটামুটি একটু ভালো লাইটিং কন্ডিশনের ব্যবস্থা করতে পারেন, তাইলে দেখা গেছে যে ক্যামেরা কিন্তু ভালোই ছবি দেয়। কিন্তু কালার রিপ্রোডাকশনটা নিয়ে আমি খুবই হতাশ, কোনোভাবেই আমি আসলে এটা লো লাইটে অ্যাকুরেট কালার রিপ্রোডাকশনটা পাচ্ছিলাম না। তো লো লাইটে যে এটার কালার সায়েন্স, এটা আসলে আপনার পার্সোনাল পছন্দের উপর নির্ভর করবে, যদি ভালো লাগে তো লাগলো, না লাগলে কিছু করার নাই, যেমন আমার ভালো লাগে নাই।
আর সেই সাথে একটু দুঃখ প্রকাশ করতে চাই আপনাদের সাথে, যেটা হচ্ছে পোর্ট্রেট স্যাম্পল আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু এই ক্যামেরার পোর্ট্রেট স্যাম্পলটা কিন্তু মাইন্ড ব্লোয়িং। কিন্তু যেটা দেখাতে পারবো আপনাদের সেটা হচ্ছে ফ্রন্ট পোর্ট্রেট স্যাম্পল, যার ক্ষেত্রে আমি বেশ অ্যামেজ হয়েছি। ব্লাডটা খুবই সুন্দর হয় এবং সাবজেক্ট সেপারেশনও ভালো থাকে। তাছাড়া এটা ফ্রন্ট ক্যামেরার যে নর্মাল ক্লিকসগুলো হয়, এই ক্ষেত্রে আমি সুন্দর স্কিন টোন পেয়েছি। স্পেশালি এটার হাই ডাইনামিক রেঞ্জটা খুবই ভালোভাবে এটা অ্যাডজাস্ট করতে পারে, পোর্ট্রেট ও এইচডি একটা ব্যালেন্স হয়, এবং ওভারঅল ছবিতে কালার রিপ্রোডাকশন এই দিক থেকে কোনো ঘাটতি মারতে আমি পাই নাই। আই থিঙ্ক আপনারা এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আর যাই হোক ফ্রন্ট ক্যামেরা নিয়ে স্যাটিসফাইড থাকবেন। এবার চলে আসবো আমরা ভিডিও রেকর্ডিং সেগমেন্টে, যেখানে পুরোপুরি ডিফারেন্ট একটা মুখোশ দেখতে পেতেছি আমি এই ফোনের। পিকচার স্যাম্পলে যত উল্টাপাল্টা কাহিনী করে, ভিডিওতে এসে দেখি যে না, এই ক্যামেরা পুরো বস হয়ে গেছে। তো ডে লাইটে এটার ওএসটা বেশ সুন্দর কাজ করেছে, প্লাস কালার রিপ্রোডাকশনটা বেশ ন্যাচারাল, বলতে পারেন 99% অ্যাকুরেট। জাস্ট এক্সপোজার ব্যালেন্সিং এ স্লাইট একটা ইস্যু আছে, মানে খুব দ্রুত লাইট আসলে আপ ডাউন করে ভিডিওতে, যেটা দেখতে খুব একটা ভালো লাগে না। এটা আসলে সফটওয়্যার অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করবে, যেটা স্যামসাং যদি ইমপ্রুভ করতে না পারে তাহলে সেক্ষেত্রে কিছু করার নাই। বাট এটা সবসময় আপনাকে হ্যাজেল করবে না। মোস্ট অফ দ্য টাইম আপনার এটা ডে লাইটে ভিডিও রেকর্ড করে খুবই মজা পাবেন, এবং ওএসটা আপনাকে বেশ হেল্প করবে। এরপর যদি লো লাইটে চলে আসি, আমরা দেখতে পাবো লো লাইটেও কিন্তু বেশ ভালো একটা ভিডিও রেকর্ডিং স্যাম্পল পাওয়া যাচ্ছে। স্পেশালি লাইটিং, তারপর কন্ট্রাস্ট, শ্যাডো সবকিছুই ক্যামেরা খুব সুন্দরভাবে ব্যালেন্স করতেছে, এবং ওএসটা মোটামুটি ভালো কাজ করতেছে। এবং যে বিষয়টা আমার নজর কেড়েছে সেটা হচ্ছে যে ভিডিও রেকর্ডিং চলা অবস্থায় আপনারা প্রাইমারি ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সুইচ করতে পারবেন, কিন্তু এই সুইচিং এর ক্ষেত্রে এই ক্যামেরাটা বেশ ভালো একটা ল্যাগ দেয়, যেটা দেখলেই খুব বিরক্তিকর লাগে। তবে যদি আপনাদের ভিডিওতে অ্যাবসলিউট স্মুথ স্টেবিলাইজেশন দরকার পড়ে, সেক্ষেত্রে 1080p একটা অপশন আছে, যেটা লো লাইটে মোটেও ব্যবহারযোগ্য না, কিন্তু ডে লাইটে বেশ ভালো কাজ করে। চলুন ফোনটার কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করি। এটার মধ্যে যে স্টেরিও স্পিকারটা আছে, এটা আমার কাছে একদিক থেকে খুব সারপ্রাইজিং লেগেছে যে সাউন্ডগুলোতে খুবই ভালো ডিটেলস প্রডিউস করতে পারে স্পিকারগুলো, কিন্তু খারাপ লেগেছে যে এটার ম্যাক্স ভলিউম যেটা খুব একটা লাউড না। আর ডিসপ্লেতে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া হয়েছে, এটার অ্যাকুরেসি ভালো, বাট আনলকিং স্পিডটা একটু স্লো। স্যামসাং এর মতো একটা ব্র্যান্ড তাদের মিড রেঞ্জের ফোনগুলোতে একটা ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিতে পারতেছে না এখনো 2024 সালে, যেখানে অন্যান্য ব্র্যান্ড তাদের একেবারে বাজেট অফারিং ডিভাইসগুলোতেও দেখা গেছে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুব ফাস্ট হচ্ছে। অ্যান্ড্রয়েড 14 বেসড ওয়ান ইউআই 6.1 ইউআইটা বেশ ক্লিন, খুবই মিনিমালিস্টিক বলতে পারেন। আর এটার মধ্যে আমি দেখলাম যে ব্লোটওয়ারের তেমন কোনো আনাগোনা নাই, যেটা আবার A34 দেখছিলাম ভালোই ব্লোটওয়ার ছিল। যাই হোক, ওভারঅল ইউআইটা কিন্তু খুবই স্মুথ একটা ইউআই, বাট খুব বোরিং একটা ইউআই। পার্সোনালি আমার কাছে এটার ইউআইটা ফাংশনালিটির দিক থেকে ঠিক আছে, যে স্মুথ ফ্লুয়েন্ট, কিন্তু ভিজুয়ালি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এটাতে দেখলে অনেক সেকেলে সেকেলে একটা ভাব আসে। এই মুহূর্তে ফোনটার প্রাইস কিছুটা হাই, লাইক 45-46 থেকে 50-52, এই প্রাইস রেঞ্জের ভেতরে ফোনটার আপনারা 8/128 এবং 12/256 জিবির এই ভেরিয়েন্টগুলো পাবেন। এই ঈদে আপনার প্রিয়জনকে তাদের ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি A54 থেকে এই স্যামসাং গ্যালাক্সি A55 এ আপগ্রেড করার একটা ফ্রি পরামর্শ দিয়ে তাদেরকে বাস দিতে পারেন। তো আশা করা যায় অচিরেই এই ফোনের প্রাইস রেঞ্জ 40 থেকে 35,000 টাকার হবে। তখন গিয়ে হয়তো বা চিন্তা ভাবনা করা যেতে পারে যে এটা একটা ভায়াবল অপশন হবে কিনা। বাট সব থেকে বড় যে টেনশনের বিষয়টা সেটা হচ্ছে যে আজ থেকে 5-6 মাস পর যদি ইউজাররা রিপোর্ট করা শুরু করে যে এই ফোন জাস্ট লাইক এনি আদার এক্সিনোস স্মার্টফোন ল্যাগ এবং স্টার্টারিং দিয়ে ভরাই দিতেছে, তাইলে ধরে নিতে পারেন যে গেম ওভার। ধন্যবাদ টেকএন্টক বিটিকে আজকে রিভিউ ইউনিটে দিয়ে সহায়তা করার জন্য। আপনারা এই A55 বা A35 বা পুরনো A34 যাই কিনতে চান না কেন, তাদের কাছে চলে যেতে পারেন আপনারা অথেন্টিক এবং রিলায়েবল একটা সার্ভিস পাওয়ার জন্য। অবশ্যই টেকএন্টক বিটিতে ভিজিট করবেন, তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। গো চেক দেম আউট।